সম্প্রতি ইন্দোনেশিয়ার প্রতিটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের মানসিক অবস্থার কথা ভেবে শিক্ষা দপ্তরের তরফ থেকে কলেজ ক্যাম্পাসের এমন কিছু লেকচারারদের ব্যান করা হয় যারা স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে মাত্রাহীন মানসিক চাপ দিত। তথাকথিত এই খুনি লেকচারারদের কারণে বেশ কিছু স্টুডেন্টদের মৃত্যু পর্যন্ত হয়। এই ঘটনার ব্যাপারে রিসার্চ করতে গিয়ে সাইকোলজি এবং প্যারানর্মাল উভয় বিষয়বস্তুর উপর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে, যা বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করা যায় না। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে একজনের পোস্ট ভৌতিক লেকচারারের সত্য ঘটনা ছবি সমেত ভাইরাল হয়, যা নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। এই ঘটনার উপর কেন্দ্র করে আজকের ইন্দোনেশিয়ান মুভি ডোজেন গাইব। সময়টা 2006। বাচ্চারা সন্ধ্যায় তারাবাতি নিয়ে বাইরে খেলে বেড়াচ্ছে, কিন্তু নিশা তখনও পড়ার টেবিলে হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত। মেয়েটা শুধু পড়াশোনা বলে নয়, জেলাভিত্তিক রাউন্ডে ভালো গায়িকা হিসেবেও সুনাম আছে। মন চাইছে বাইরে বন্ধুদের সাথে খেলতে, কিন্তু বাবার আদেশ পড়া শেষ না হওয়া অবধি খেলা তো দূরের কথা, জলও পাবে না। নিশা বাবার সব কথা মেনে চলে, কিন্তু এত কঠোর নিয়মের মধ্যে তার ছোটবেলা যেন হারিয়ে যাচ্ছে। তার মানসিক অবস্থা বোঝার মতো কেউ নেই। মা অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আছে শুধু ঠাকুমা। বাবাকে খুশি রাখার একটাই উপায়, পড়া। নিশাকে ধমক দিয়ে বাবা বেরিয়ে গেলে নিশা কাঁদতে থাকে। এরপর কেটে যায় 1 ঘন্টা। বাবা নিশার ঘরে আসতেই ওকে পড়ার টেবিলে না দেখে রেগে খুঁজতে থাকলে হঠাৎ শুনতে পেল মেয়ের চিৎকার। ব্যালকনি থেকে নিশা ঝাঁপ দিয়েছে। সময়টা 2016। সকালের অ্যালার্মে ঘুম থেকে উঠেই অ্যামেলিয়া চলল ইউনিভার্সিটি। আজ লাস্ট সেমিস্টারের রেজাল্টের দিন। লিস্ট দেখে বুকটা কেঁপে উঠল। ওরা 4 বন্ধু ফেল করেছে, তবে এটার থেকেও বেশি ভয় ওরা যে সাবজেক্টে ফেল করেছে, মানে সাইকোলজি, সেটার হেড টিচার মিস্টার বাগতি, যে আর অন্য কেউ নয়, নিশার বাবা। ইউনিভার্সিটির প্রতিটা স্টুডেন্ট তাকে ভয় পায়। ক্লাসে বাগতি স্যারকে ফেস করবে কিভাবে, এটা সব থেকে চিন্তার বিষয়। আমেলিয়া, মায়া, ফাতে আর এমির এই 4 জনের বিষয়টা নিয়ে আলোচনা চলছে। করিডোরে তাদের দেখে কড়াভাবে বাগতি 15 মিনিটের মধ্যে অফিসে দেখা করতে বলল। স্যারের এমন কঠোরতার বিষয়ে আলোচনা করার মাঝে মায়া মিস্টার বাগতির মেয়ের প্রসঙ্গ তুলল। স্যারের জন্যই তার মেয়ে মারা গেছিল, এই বিষয়টা ইউনিভার্সিটির সবাই জানে, তাই ওদের সাথে স্যারের এমন আচরণ অবাক করার মতো নয়। অফিসে বাগতি বেশ কড়াভাবে কথা শোনালেন। বিগত 20 বছর তিনি পড়াচ্ছেন, তার ক্লাসের কোনো স্টুডেন্ট আজ অব্দি ফেল করেনি, তারাই প্রথম। এই বিষয়টা তার কাছে অসম্মানের, তাই সামনের শর্ট সেমিস্টার অবধি তাদের প্রত্যেক দিন ছুটির পর সন্ধে 5:30টায় স্পেশাল ক্লাস অ্যাটেন্ড করতে হবে। অ্যামেলিয়া একবার সাহস করে বলল, স্যার 5:30টা বড্ড দেরি হয়ে যাচ্ছে। ব্যক্তি ডেকে প্রত্যুত্তরে বললেন, ঠিক আছে, সন্ধে 7টা। এটা শুনে তার মুখের উপর কেউ জবাব দিতে পারল না। সবাই চলে যাওয়ার সময় টেবিল থেকে একটা ছোট্ট পুতুল পড়ে গেলে আমেলিয়া সেটাকে বাগতিকে দেয়। এটা নিশার সব থেকে প্রিয় খেলনা, তাই এটা তিনি সর্বদা নিজের কাছে রাখেন। আমেলিয়ার মা সেলাইয়ের কাজ করেন, শরীরটা খুব একটা ভালো নয়, তাই ওনার জন্যই সন্ধ্যের ক্লাস অ্যাটেন্ড করতে চাইছিল না। কিন্তু মা চায় ওর মেয়ে যেন ঠিক ওর বাবার মতো হোক, এটাই ওনার স্বপ্ন ছিল। নিশার বাড়ির অবস্থাও চাপের, মেয়েকে যেমন করেই হোক গ্র্যাজুয়েট হতেই হবে। ফেল করেছে শুনে তারা 1 পয়সাও আর পাঠাবে না জানিয়ে দিল। এই মানসিক চাপের কারণে মায়া সবার থেকে লুকিয়ে ওষুধ খায়। এই ওষুধ লম্বা সময় ধরে তার ক্ষতি করে চলেছে, কারণ যে কোনো ওষুধের অধিক সেবনে সাইড এফেক্ট আছে। বিশেষ করে মানসিক ক্ষেত্রে কাউন্সেলিং করা খুবই জরুরি। এদিকে সন্ধ্যে 7টায় 4 জন এসে গেছে এক্সট্রা ক্লাস করতে, কিন্তু স্যার তখনও আসেননি। মায়া আবারও নিশার ব্যাপারটা নিয়ে কথা তুলল। ওদের মধ্যে আমেলিয়া স্যারের ক্লোজ, তাই বিষয়টা ওকে জিজ্ঞেস করতে বলে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতে লাগলো। এইসবের মাঝে কেটে যায় 1 ঘন্টা। স্যারের এখনো আসার নাম নেই। স্যার ভুলে গেছে এই ভেবে এমির পালাতে গেলে শুনতে পেল মেঝেতে লাঠি ঠোকার আওয়াজ। স্যার এসে গেছে। সবাই ভয়ে বই খাতা রেডি করে বসলো। স্যার গম্ভীর গলায় বলল, আগামী 2 ঘন্টা ক্লাস ছেড়ে কেউ বাইরে যাবে না। কিন্তু স্যারকে আজ বড্ড অদ্ভুত লাগছে, কেমন নিষ্পলক চোখের চাহনি, কাঠের পুতুলের মতন বসে। বোর্ডে চক নিয়ে লিখতে গেলে শুধু একটা লাইন ড্র করে ওটার উপরেই বুলিয়ে যাচ্ছে। হঠাৎ মায়ার ফোন ভাইব্রেট করে উঠল। গ্রুপে মেসেজ এসছে, তাদের প্রিয় টিচার মিস্টার বাগতি আজ বিকেল 5:37 নাগাদ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। মেসেজ দেখে মায়া ভয়ে কাঁপতে কাঁপতে সবাইকে গ্রুপ চেক করতে বললে সবাই বরফের মতো জমে বসে রইল। মুখ থেকে একটা কারোর শব্দ আসছে না। স্যার যদি সত্যি মারা গিয়ে থাকেন তাহলে ওদের সামনে এখন কে?
মায়া ফাতেকে তার মেকআপ কিটের আয়না দিয়ে স্যারের পা চেক করতে বললে দেখে তার 2 পা মাটি স্পর্শ করে নেই। হঠাৎ ক্লাসের আলো নিভে যেতেই মায়া দেখতে পেল স্যারের বিকৃত থেঁতলে যাওয়া মুখ। এটা দেখা মাত্রই সবাই ব্যাগ নিয়ে বেরোতে যেতেই ভক্তি কর্কশ গলায় বলে উঠল, কোথায় যাচ্ছ? ক্লাস যে এখনো বাকি। ফাতে সাহস করে পিছু ফিরতে দেখে ভক্তি হাওয়ায় ভাসছে। রুদ্ধশ্বাসে ছুটে সবাই গেটম্যান জায়নালকে এসে বললে বিশ্বাস করতে চাইল না। এমনিতেই ওর দেরি হয়ে গেছে ভক্তি স্যারের বাড়ি যাওয়ার কথা, তাই এইসব কথায় পাত্তা না দিয়ে ওদের নিয়ে স্যারের বাড়ি পৌঁছল। জানতে পারল আজ মিস্টার ভক্তি রুটিন চেকআপের পর ওষুধ নিয়ে ফেরার পথে ঘটেছে অ্যাক্সিডেন্ট। স্যারের মুখটা এমন থেঁতলে গেছে যে চেনাই যাচ্ছে না। বাইরে ঠান্ডা মৃদু হাওয়ার কারণে মুখের উপর থেকে কাপড়টা সরে যেতেই বুকটা ছ্যাঁত করে উঠল। এমনভাবেই তারা কিছুক্ষণ আগে স্যারকে দেখেছে, কিন্তু ব্যাপারটা কতটা বিশ্বাসযোগ্য। পরের দিন খবরটা গোটা ক্যাম্পাসে আগুনের মতো ছড়িয়ে পড়ল যে কাল সন্ধ্যায় ওরা 4 জন নাকি ভক্তি স্যারকে ক্লাস নিতে দেখেছে। তো এই খবরটা চাপা দেওয়ার জন্য অফিসে ডেকে পাঠালেন মিসেস গীতা। এখন থেকে তিনি মিস্টার ভক্তির ক্লাসগুলো নেবেন আর কোনো রকম ভুয়ো খবর তিনি বরদাস্ত করবেন না। ভক্তিকে অনেকেই নিজের মেয়ের খুনি হিসেবে জানত, তাই সবার মাথায় এই চিন্তার কারণে হয়তো তাকে নিয়ে স্মৃতিভ্রম হয়েছে। কিন্তু সেদিন রাতে গীতার সাথে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। তিনি যখন বাড়িতে একা ছিলেন তখন সেখানে ভক্তির উপস্থিতি অনুভব করে। তার 4 জন স্টুডেন্টকে নেওয়ার কারণে সে ক্ষিপ্ত হয়ে আছে। দেখল টেবিলের উপর ভক্তির পচা দেহ শুয়ে, সারা শরীরে পোকা চড়ে বেড়াচ্ছে। এই অবস্থায় গীতা ভয়ে পালাতে গেলে তার উপর বুক শেলফ পড়ে উল্টে গেলে তিনি কোমায় চলে যান। এদিকে বাকি স্টুডেন্টদের মধ্যে আলোচনার পর ঠিক হলো যে ভক্তি স্যারের ফ্যামিলির খোঁজ খবর নিয়ে বিষয়টা জানাবে, কিন্তু ওনার কোনো পরিবারের সদস্যের ব্যাপারে কেউ জানে না। তবে এদের মধ্যে মায়া বড়ই অদ্ভুত কারণে ভক্তিকে তার আশেপাশে অনুভব করতে থাকে। মনে হয় সে যেন তাকে দেখছে। ভক্তিকে কলেজের করিডোরে তার পিছু করতে দেখে ভয় সিঁড়ি থেকে পড়ে গেলে বাকি বন্ধুরা এসে তাকে সামলায়। একদিকে মিসেস গীতার কোমায় যাওয়া, অন্যদিকে সেমিস্টার। কিভাবে সামলাবে এই একটাই প্রশ্ন। স্যারের আত্মার বিষয়টা হয়তো কাউকে বললে বিশ্বাস করবে না। শোনা যায় আত্মা শান্তি না পেলে পরলোক গমন করতে পারে না। তাই এমির প্রস্তাব দিল এই বিষয়ে মিস্টার শেরিফের সাথে কথা বলার। পরের দিন শেরিফের সাথে দেখা করলে তিনি বলেন আগামী দিন তারা ব্যক্তিগতভাবে প্রেয়ার করবে, কারণ ইউনিভার্সিটিতে এই কথা ছড়িয়ে পড়লে সমস্যা আরও বাড়বে। আর সবথেকে আগে মাথায় এইটা ঢোকানো উচিত, ভূত প্রেত আত্মা এই সবার উৎপত্তি ব্রেন থেকে। তবে এই ঘটনা মায়ার মানসিক অবস্থা আরও খারাপ করে দিচ্ছে, ফলে ওষুধের ডোজ বেড়ে চলেছে। ভক্তি স্যারের কথা লাঠি ঠুকে হেঁটে আসার শব্দ সর্বদা ওর কানে বাজছে। রাত হলে করিডোরে শুনতে পায় সে ভয়ানক শব্দগুলো। তো সেই অনুযায়ী পরের দিন কয়েকজন হাতে গোনা স্টুডেন্টদের নিয়ে ভক্তির ক্লাসরুমে প্রেয়ারের আয়োজন করা হলো। কিন্তু এর মাঝে লাইট ক্রমাগত বন্ধ হয়ে জ্বলে ওঠা পরিস্থিতি আরো খারাপ করে তুলল। ফাঁকা ক্যাম্পাসে বয়ে চলেছে ঠান্ডা বাতাস। মায়া অনুভব করলো তাদের মধ্যে ভক্তি স্যারের উপস্থিতি। কোনটা বাস্তব আর কোনটা মনের ভুল, এই দ্বন্দ্বের মধ্যেই সময় ঘনিয়ে আসছে। কিছু তো একটা করতেই হবে। আচমকা করিডোরের স্পিকারে শোনা গেল ভক্তি ওই 4 জনের নাম একে একে ডাকছে। অবাক ব্যাপার যে এই আওয়াজ এরা বাদে কেউ শুনতে পাচ্ছে না। সে চাপা গলায় তাদের নাম ধরে পড়তে বলছে। কি পৈশাচিক সেই কণ্ঠস্বর, শুনলেই হাড় হিম হয়ে যায়। আমেলিয়া পরের দিন গল্পের মাঝে মাকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, তুমি আত্মার উপস্থিতি মানো? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, বড়দের কাছে শুনেছি আত্মা যখন তার অপূর্ণ কর্মের আগে মারা যায় তখন তারা ইহজগতের মায়া ত্যাগ করতে পারে না। কথাটা আমেলিয়ার কানে বাঁধল। রাতে কাজ সেরে বসলো ভক্তি ও নিশার ব্যাপারে রিসার্চ করতে। ভক্তি স্যার কি তার মেয়ের জন্য এখানে রয়ে গেছেন? একবার আমেলিয়ার ব্যাগের পুতুলের স্টিকার দেখে স্যার নিশার কথা উল্লেখ করেছিলেন। মনে পড়ছে কিছু পুরনো স্মৃতি। স্যার কি মেয়ের মৃত্যুর বোঝা নিয়ে বয়ে বেড়াচ্ছেন? আশেপাশের প্রতিবেশীরাও ওইটুকু খবর ছাড়া নতুন কিছুই বলল না। নিশার মৃত্যু স্যারকে ভিতর থেকে শেষ করে দিয়েছিল। পড়ানো আর বাড়ি এই ছিল তাদের নিত্যদিনের রুটিন। রাতে কমিক বুক পড়ছিল ফাতে। এমিরকে আসতে দেখে কারণ জিজ্ঞেস করলে কিছু বলতে চায় না, দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ কারেন্ট গেল। ফাতে বিরক্ত হয়ে করিডোরে আসতে গেলে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। কিছু একটা ভেবে পিছনে ফিরলেই দেখে এমির নেই।
এ কি, ও গেল কোথায়? বাইরে বিদ্যুতের ঝলকানিতে দেখে জানলার ওপাশে দাঁড়িয়ে একটা ছায়াকৃতি, যেটা ক্রমশ বিশালাকায় আকৃতি নিয়ে জানলা পেরিয়ে ওর দিকেই এগিয়ে আসছে। অন্যদিকে এমির নিজের রুমে মোমবাতি জ্বালিয়ে রাখলে দমকা হাওয়ায় কেউ সেটাকে নিভিয়ে দিতেই শুনতে পেল মেঝেতে লাঠি ঠোকার শব্দ। এমির ভয়ে পালাতে গেলে বুঝলো দরজা কেউ বাইরে থেকে লাগিয়ে দিয়েছে। তখনই টেবিলে ও পাশের র্যাক থেকে একের পর এক বইগুলো কোনো অদৃশ্য শক্তি তার দিকে ছুঁড়তে থাকে। ভয় খাটের তলা থেকে ফোনটা নিয়ে বেরোতেই যাবে তখনই অনুভব করলো পিছনে বক্তি স্যার দাঁড়িয়ে। প্রচন্ড ভয় চেঁচিয়ে উঠতেই ফাতে এসে ওকে নিয়ে দৌড়ে বেরিয়ে পড়ল। এদিকে মায়া নিজের রুম থেকে বেরিয়ে করিডোর হয়ে দৌড়চ্ছে। তার প্রতিটা পদক্ষেপে পিছনের লাইটগুলো একে একে নিভে যাচ্ছে। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে এসে সম্বিত ফিরতেই দেখে এসে একদম টপ ফ্লোরে একা দাঁড়িয়ে, আর ঠিক বাঁদিকের করিডোর হয়ে লাঠির আওয়াজ করে বক্তি স্যার এগিয়ে আসতেই মায়া ভয়ের চোটে সোজা উপর থেকে নিচে পড়ে মৃত্যু হলো। নিচে পাঁচিলের উপর লাগানো লোহার রডগুলো তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এই সব কিছু থেকে অজানা আমিলিয়া বক্তি স্যারের বাড়িতে লুকিয়ে প্রবেশ করতে গেলে আচমকা দেওয়ালে টাঙানো স্যারের ছবিটা পড়ে যেতেই ফোন বেজে উঠল মায়ার মৃত্যুর খবরে। গ্রুপের সব থেকে প্রাণোচ্ছল মেয়েটার সাথে এমন হবে কেউ ভাবেনি। এমনকি তার রুম থেকে পাওয়া ওষুধগুলো যেন তাদের চিৎকার করে বলছে মানুষ চেনা বড় দায়। উপর থেকে দেখলে মনে হয় সবাই খুব আনন্দে আছে, কিন্তু মনের ভিতরে ঝড় কে দেখছে। টেবিলের উপর ডায়েরিতে আঁকা বক্তি স্যারের লাঠির ছবি যেন মায়ার আতঙ্কের প্রত্যক্ষদর্শী। মানে ও যা কিছু দেখত বা অনুভব করত সবই সত্যি। তাহলে কি এবার তাদের পালা? সেদিন ক্লাসে থেকে গেলেই হয়তো ভালো হতো। আজ রাতে ওরা তিনজন গেল বক্তি স্যারের বাড়ি এই আশায় যদি কোনো ক্লু পাওয়া যায়। একটু খোঁজাখুঁজির পর হাতে লাগলো নিশার ডায়েরি। সেখানে বাবাকে নিয়ে তার রাগ ও ভালোবাসা মিলিয়েছিল অনেক কথা। সাথে পেল বক্তি স্যারের নিজের মেয়েকে নিয়ে লেখা চিঠি। এদিকে এমির বারান্দায় আসলে দেখে আমিলিয়াকে দাঁড়িয়ে থাকতে, কিন্তু ওর মুখে রয়েছে এক রহস্যময় হাসি। এমির ভয় লুকিয়ে পড়তেই দেখে সামনে দাঁড়িয়ে বিশালাকার বক্তির আত্মা। সকলে প্রাণ ভয় ছুটে বাইরে আসলে রিভিনকে দেখে চমকে যায়। সে ক্যাম্পাসে ওদের কথা শুনে পিছু করে এখানে এসছে। রিভিন ওদের বোঝায় এইখানে কোনো অলৌকিক ঘটনার অস্তিত্ব নেই, বরং সবটাই মনের ভুল। কারণ মিসেস গীতা তার স্বামীর মৃত্যুর পর মানসিক রোগের শিকার হয়। যেদিন ওনার সাথে এই ঘটনা ঘটে খোঁজ নিয়ে জানা গেছে তার কিছুদিন আগেই ওনার ওষুধ শেষ হয়ে গেছিল এবং বক্তি স্যারের মৃত্যু ওনাকে ট্রিগার করায় এই দুর্ঘটনা হয়েছে। এমনকি মায়া নিজেও বাবা মায়ের কারণে মানসিক অবসাদে ভুগছিল। তাই পুরো ঘটনাগুলো এখানে কাকতালীয়। এই নিয়ে এফাতের সাথে রিভিনের ঝগড়া লাগে। রাতে ক্যাম্পাসে ফিরে এফাতের সাথেও কিছু অলৌকিক কাণ্ড ঘটতে শুরু করলো। এমনকি এমির দেখে স্যারের লাঠি করিডোর হয়ে তার দিকেই এগিয়ে আসছে। সেটা ক্রমশ একদম কাছে এসে বক্তির আত্মাকে টেনে নিয়ে গেলে পরক্ষণেই দেখে এটা মনের ভুল। অন্যদিকে আমেলিয়ার নামাজের সময় মনে হয় নিশার পুতুলটা যেন জায়গা পরিবর্তন করছে। হঠাৎ নজর গেল বাগানের দিকে। বক্তি স্যারের আত্মা দাঁড়িয়ে। কি আমেলিয়া, পড়া কখন শেষ করবে? এই ঘটনায় ও রীতিমতো ভয় পেয়ে যায়। পরের দিন এটা নিয়ে কথা উঠলে আমেলিয়ার বক্তব্য ছিল সোমবার স্যার ওদের ক্লাসরুমে 2 ঘন্টা থাকতে বলেছিলেন। তাই অনুমান করে তারা যদি সেখানে 2 ঘন্টা কাটিয়ে আসে তাহলে হয়তো স্যার ওদের পিছু করা ছেড়ে দেবে। তাহলে সেই কথাই রইল। সন্ধ্যায় ঠিক 7টার সময় ওরা 3 জন ক্লাসরুমে এসে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখে এক ছায়ামূর্তিকে আনাগোনা করতে। টেবিলে রাখা চক নিজে থেকেই বোর্ডে লিখতে শুরু করায় সবাই ঘাবড়ে গেল। ঠান্ডা গলায় স্যার একে একে সবার নাম ধরে ডাকছে। আচমকা ফাতে সে বিশ্রী মুখটা দেখে ভয় ক্লাসরুম ছেড়ে বেরিয়ে ছুটতে শুরু করলো। এর মধ্যে আমেলিয়ার ফোনে মেসেজ আসে বক্তির প্রতিবেশীর। স্যারের পরিবারের সদস্য বলতে একজনই বেঁচে আছেন, বক্তির মা নূরজাহান। কিন্তু এই মুহূর্তে ক্লাস থেকে সময়ের আগে বেরিয়ে যাওয়া কি ঠিক হবে? কিন্তু কোনো উপায় নেই। তড়িঘড়ি করে আমেলিয়ারা নূরজাহানের ঠিকানায় গেলে তাকে জিজ্ঞাসাবাদ করলে এইখানে রিভিল হয় আসল রহস্য। নিশা ওর বাবাকে ভীষণ ভয় পেত, এটা সত্যি, কিন্তু বক্তির জন্য নিশা মারা গেছে এটা সম্পূর্ণ ভুল। আসলে ওই রাতে নিশাকে পড়তে বলে বক্তি চলে যাওয়ার পর নূরজাহান লুকিয়ে ওর জন্য ব্যালকনিতে বিস্কুট নিয়ে আসে। বক্তি যেহেতু বলেছিল পড়া শেষ না করলে সে কোনো খাবার পাবে না, তাই নিশা ওইখানেই লুকিয়ে বিস্কুট খাচ্ছিল। কিন্তু একটা বিষয় কেউ জানতো না যে নিশার মৃগী রোগ ছিল। বিস্কুট খাওয়ার সময় নিশার মৃগীর ঝটকা আসলে নিজেকে সামলাতে না পেরে নিচে পড়ে মৃত্যু হয়। এই ঘটনার ধাক্কায় বক্তি কোনো প্রকার মুখ খুলতে চায় না। সে মনে করে এটাই তার জন্য শাস্তি।
লোকে সবাই তাকে মেয়ের মৃত্যুর কারণ হিসেবেই জানুক। এদিকে ফতের ভয়ে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। ভক্তি ভয়ঙ্কর রূপ নিয়ে ওকে তাড়া করেছে। একটা সময় দেখল ভক্তির শরীর ক্রমশ বিশাল আকার ধারণ করল। এটাই হয়তো শেষ। ততক্ষণে আমিলিয়া আর এমির ইউনিভার্সিটি এসে পড়লে ফতেকে ভক্তির ক্লাসরুমে ভয়ঙ্কর অবস্থায় দেখতে পায়। কিন্তু ফতের এক অদ্ভুত হ্যালুসিনেশন হচ্ছিল। তারা একই প্রশ্নে আটকে যে ভক্তির আত্মা কি চায়। হয়তো মেয়ের মৃত্যুর পর বাকি জীবনটা তিনি পড়ার জন্য উৎসর্গ করলে তাদের সেদিন পড়ানোর জন্য আশায় দুবার ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার কারণে তারা নিয়ম ভেঙেছে। আচমকা মনে হলো ভক্তি এমিরকে লাঠি দিয়ে মারছে, কিন্তু বাস্তবে আমিলিয়া দেখছে সে নিজেই নিজেকে আঘাত করছে। আর এখন আমিলিয়ার পালা। সে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে যে তারা জেনে গেছে নিশার মৃত্যুর জন্য তিনি দায়ী নয়, কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আসলে তারা প্রত্যেকে একে অপরকে ভক্তি রূপে দেখতে পাচ্ছে। এক অদ্ভুত মায়াজালে তারা ক্রমশ জড়িয়ে পড়ছে। এক পর্যায়ে এমির আমিলিয়াকে ছুঁড়ে ফেলে দিলে ভয়ানকভাবে আহত হয়। নিজেকে সামলে উঠতে করিডোরের এক প্রান্ত দিয়ে ভক্তিকে আসতে দেখে সামনে পড়ে থাকা নিশার পুতুলটা দেখিয়ে তার দিকে তুলে ধরে। স্যার, আমাদের ফেল হওয়াটা আপনার দোষ নয়, সবকিছুর জন্য আমরা দায়ী। আপনি শুধু ভালো টিচার নন, একজন ভালো পিতা। নিশার, আপনি ভালোই চেয়েছিলেন, শুধু পরিস্থিতি আপনাকে সকলের সামনে ভিলেন বানিয়েছে। এই বলে নিশার পুতুলটা তুলে ধরতেই ভক্তির আত্মা থমকে দাঁড়ায়। এতদিনের অপমান ও মেয়ের খুনি তকমা পেয়ে তার আত্মা নরক যন্ত্রণায় জ্বলছিল। কিন্তু আজ যেন সব পাল্টে গেছে। আমিলিয়া এখন সে আগের পিশাচ ভক্তিকে নয়, বরং তাদের প্রিয় ভক্তি স্যারকে দেখতে পাচ্ছে। শোনা গেল নিশার কণ্ঠস্বর, বাবা, আমি এসেছি। এরপর মিস্টার ভক্তি মৃদু হেসে নিশার হাত ধরে এক উজ্জ্বল আলোয় ধীরে ধীরে হারিয়ে গেলেন। এরপর কেটে গেছে বেশ কিছু সময়। 3 বন্ধু গীতা ম্যাডামের আন্ডারে তাদের লাস্ট সেমিস্টার পাশ করেছে। মিস্টার ভক্তি তাদের শিখিয়ে গেছে কাজের প্রতি উৎসর্গ, উচ্চাকাঙ্ক্ষা ও ভালোবাসা। তার জলজান্ত উদাহরণ তিনি নিজেই, কারণ মৃত্যুর পরেও কাজের প্রতি তার ডেডিকেশন তার পরলোক গমনের বাধা হয়ে দাঁড়ায়। বর্তমান সময় 2024। আমিলিয়া এখন সাইকোলজির লেকচারার। সে তার আইডল ব্যক্তি স্যারের পথেই হেঁটেছে। এমিরের সাথে তার একটা প্রেমের সম্পর্কও তৈরি হয়েছে। ভক্তি স্যার বলেছিলেন, ব্রেইন আমাদের সকল আচরণ ও ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করে, তাই মেন্টাল হেলথ ভালো রাখা খুবই জরুরি। এই ঘটনার সাপেক্ষে মনে পড়ে যায় 3 ইডিয়টসের সেই বিখ্যাত লাইন। वो बेवकूफ सोच रहे हैं कि इधर प्रेशर पड़ने की वजह से मर गया, और पिछले 4 साल से जो यहाँ प्रेशर पड़ रहा है उसका क्या? वो तो रिपोर्ट में है ही नहीं सर।